এটা একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করো। দেখো আমাদের এই হচ্ছে গিয়া বাংলা ভাষাটা সবচেয়ে লাস্টে যেটা আমরা পেলাম, এটা কেমনে কেমনে আসছে, কোত্থেকে আসছে সেটা এখন আমরা দেখি। তো নর্মালি সবচেয়ে শুরুতে যেটা থাকে, তোমাকে যদি বলি যে তোমার তোমার শুরু কি, তাহলে তুমি বলবে আমার বংশ, তাই না? তো বাংলা ভাষার বংশ হচ্ছে এটা, ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলা ভাষার বংশ। এটার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। তো আমাদের বাংলা ভাষাটা হচ্ছে এই শতমের অন্তর্গত। শতমটা পরবর্তীতে তোমার ভারতীয় আর্য রূপান্তর ঘটে। এটার আবার দুইটা শাখা, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। সংস্কৃত ভাষাটা হচ্ছে যে তোমার একটু সম্ভ্রান্ত শ্রেণী যারা, তাদের যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণদের ভাষা হচ্ছে তোমার সংস্কৃত। আর প্রাকৃত ভাষাটাকে আমরা বলতেছি যেটা হচ্ছে নর্মাল মানুষের, অর্থাৎ গণ মানুষের ভাষা, যেটা গণ মানুষের ভাষা। কেননা এই যে হিন্দু কালচারের মধ্যে কিন্তু একটা কাস্ট সিস্টেম আছে, ব্রাহ্মণদেরকে মনে করা হয় যে তারা ভগবানের মাথা থেকে তৈরি, আর বাকিদেরকে ধরো হাত থেকে, পা থেকে, ওই থেকে ওই থেকে। এই জন্য একটা মানে রেস গত একটা ইয়ে আছে, ডাইভার্সিটি আছে ওখানে, এক একজনকে এক একটা প্রায়োরিটি দেওয়া হয়। তো ব্রাহ্মণদেরকে একটু বড় বড় সম্ভ্রান্ত শ্রেণী মনে করা হয়, ভাবা হয় যে তারা মানে ভগবানের মাথা থেকে সৃষ্টি। তো ওই যে ওদের ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষা, আর জনগণের মুখের ভাষা হচ্ছে কি প্রাকৃত ভাষাটা, একটা সাধন। তো আমরা তো বাংলা ভাষা নিয়ে কথা বলছি, এটা জনগণের ভাষায় হচ্ছে মানে এটা প্রাকৃতর অংশ, যেটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গৌড়ীয় আর একটা হচ্ছে মাগধী। হ্যাঁ, এই দুইটা ভাষারই তোমার একটা মিশ্রণ লক্ষ্য করা যায়, যে আমাদের যে বাংলা ভাষাটা আসছে সেটা আসছে মূলত কিছু অংশ গৌড়ীয় অংশ থেকে, কিছু অংশ মাগধী অংশ থেকে। এই জন্য মিশ্রণটাকে আমরা কি নাম দিলাম, অপভ্রংশ নাম দিলাম। ওকে, অপভ্রংশ। এবং তোমার এই অপবংশ থেকেই পরবর্তীতে বঙ্গকামরূপী ভাষাটা রূপান্তর ঘটে। এবং এই বঙ্গকামরূপী ভাষারই দেখো তিনটা জিনিস, একটা হচ্ছে বাংলা, একটা অসমীয়া, একটা উড়িষ্যা। তো এইভাবে আর কি আমাদের বাংলা ভাষাটার আগমন ঘটছে। তো এখন বলতে পারো যে ভাই নিকটাত্মীয় বলছিলাম, তো নিকটাত্মীয় যদি বলা হয়, নিকটাত্মীয়, তাহলে দেখো তো বাংলা ভাষার সাথে কি আছে, এইটা আর এইটা। এই জন্য অসমীয়া এবং উড়িষ্যা হচ্ছে বাংলা ভাষার নিকটাত্মীয়। এবং বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে, এই যে অপভ্রংশের কাছে হচ্ছে ঋণী। ওকে, ঋণী। এবং বাংলা ভাষার যদি বলি জননী বা মা, তাহলে কে, সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। তোমরা দেখো বাংলা ভাষা কার কার থেকে আসছে, এই যে বঙ্গ কামরূপী ভাষা থেকে আসছে। এই জন্য মা বা জননী বলা হয় কাকে, বঙ্গ কামরূপীকে। এবং এই যে বাংলা ভাষার জননী বা মা বঙ্গ কামরূপী ভাষাকে বলা হয়েছে, এটা সর্বপ্রথম কে বলেছেন, এটা বলেছেন হুমায়ুন আজাদের একটা বইতে দেখবা, পাবা তুমি হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের দুইটা বই আছে বাংলা এই ভাষা নিয়ে, একটা হচ্ছে লাল নীল দীপাবলি, আর একটা হচ্ছে কত নদী সরোবর। আবারও বলতেছি, লাল নীল দীপাবলি আর একটা হচ্ছে কত নদী সরোবর। সেখানে তিনি এই বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বলেছেন। তো আশা করছি এই পুরো সিকোয়েন্সটা তোমরা মাথায় বুঝতে পারছো, মানে মাথায় নিতে পারছো। কিন্তু তোমাদেরকে এটা মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে দিচ্ছি, দেখো, দিস ইজ দ্য টেকনিক। টেকনিকটা হচ্ছে তোমরা মনে রাখবা, ঈশভা, 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 প্রাকৃত, অপূর্ব, বঙ্গ বাংলা। তোমরা জাস্ট এই যে লাইনটা মুখস্থ করবা, আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি অন্য কালার দিয়ে। কালার হচ্ছে না কেন, এই যে এই কালারটা তোমরা জাস্ট মনে রাখবে, মুখস্থ করে ফেলবা। এখানে দেখো, ঈশোভা প্রাকৃত অপূর্ব বঙ্গবাংলা, ঈশোভা প্রাকৃত অপূর্ব বঙ্গবাংলা। এখন এটা মনে রাখবা কিভাবে, দেখো, ইতে হচ্ছে কি বাংলা ভাষার বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, শতে হচ্ছে সেটা শতমের অংশ বিশেষ, কেন্তুমের না কিন্তু। ভাতে হচ্ছে সেটা পরবর্তীতে ভারতীয় আর্য রূপান্তর ঘটছে। প্রাকৃত হচ্ছে এই যে প্রাকৃত অংশ বিশেষ, মানে প্রাকৃত থেকে আসছে, এটা সংস্কৃত না কিন্তু। এবং অপূর্ব বলতে বোঝানো হচ্ছে অপভ্রংশ, যেটা কিনা কিসের সংমিশ্রণ, গৌড়ী এবং মাগধী দুইটা ভাষার সংমিশ্রণ। এটা পরবর্তীতে নাম ধারণ করছে তোমার বঙ্গকামরূপী, এবং সেখান থেকে পরবর্তীতে আমরা বাংলা ভাষাটা পেয়েছি। মানে ঈশোভা প্রাকৃত অপূর্ব বঙ্গ বাংলা, শেষ। এই লাইনটা মুখস্থ করলে কিন্তু পুরো সিকোয়েন্সটা আমাদের মাথায় ঢুকে যাবে। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার হয়তো অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসবে একটু এই যে এইভাবে আর কি, এখানে যেভাবে দিলাম না লিস্ট করে তোমাদেরকে, এভাবে আসতে পারে। বাট এই যে ছকটা তোমাদের মাথায় রাখা জরুরি, কেননা তুমি টুডে অর টুমোরো বাংলাদেশে যদি কোথাও কোনো একটা টপ নচ চাকরিতে পরীক্ষা দিতে চাও, সেখানে কিন্তু সব জায়গাতেই দেখবা যে তোমাকে রিটেন টেস্টের উপর ভিত্তি করে জব দেওয়া হবে। তুমি জানো, এটা কি জানো যে বিসিএস প্রিলিমিনারির যে মার্কটা, সেটার উপর ভিত্তি করে কিন্তু বিসিএস ক্যাডার হয় না।
প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে তোমার জাস্ট একটা, তোমার ওই যে কি বলে, বাছাই পর্ব। মানে তুমি ধরো পরীক্ষা দিচ্ছে কত লাখ, 4 লাখ 5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে শুধু বাছাই করার জন্য। ধরো প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে যে লাস্ট 46তম বিসিএস 10,000 বা 10,500 মতো তোমার স্টুডেন্ট নিল। তো এদের এই যে প্রিলিমিনারির যে মার্কটা, এটা কিন্তু ওই যে তোমার ক্যাডার লিস্ট যখন দিবে ফাইনাল গ্যাজেটেড, সেখানে এই মার্কটা হিসেবই হয় না। এবং তোমার এই প্রিলিমিনারি মার্ক তারা গুনবে না, জীবনে দেখবেও না। তুমি প্রিলিমিনারি কমপ্লিট করছো এই যে 10,000 কয়েকজন 4 লক্ষ থেকে, এদেরকে পরবর্তীতে রিটেন পরীক্ষা নেবে। রিটেন পরীক্ষা হয় 1100 মার্কে, ঠিক আছে। আবার জেনারেল পরীক্ষা দিলে, শুধু জেনারেল দিলে সেক্ষেত্রে 900 মার্কের মতো হয়ে থাকে। তো ওইটা কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টার এরকম পরীক্ষা, আমাদের 4 ঘন্টাই মেবি সোফার। তো এত মার্কের যে পরীক্ষা, এটা কিন্তু পুরোটা রিটেনে হয়। আর সেখানে এরকম বলবে যে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। তখন তুমি কি করবা? তখন তো তোমাকে এইভাবে ছকটা মনে রাখলেই তো তুমি পুরো জিনিসটা সিকুয়েন্সিয়ালি এইভাবে ট্রি আকারে দিতে পারবা, তাই না? এই জন্য এরকম একটু, যেটাকে বলে অ্যানালগ পড়াশোনা বাট ইফেক্টিভ, মানে অ্যানালগ টাইপের পড়াশোনা করবা কিন্তু ইফেক্টিভ হইতে পড়াশোনা করবে, ওকে? যাতে করে তোমার কাজে দেয়। এছাড়া তুমি বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দাও, এটাও টপ নচ জব। বা অন্য যে কোনো, যেগুলোকে ফার্স্ট ক্লাস জব বলছিস, সেগুলা কিন্তু সবগুলাই রিটেন পরীক্ষার উপর বেস করে তোমাকে নিবে আর কি চাকরিতে, প্রিলিমিনারি পরীক্ষা না। ওকে, শুধু অ্যাডমিশন টেস্টে তোমরা বেঁচে গেছো যে এখানে এমসিকিউ তে পরীক্ষা নাই আর কি, নাইলে কিন্তু তাও রিটেনই নি। ইভেন হতে পারে যে কিছু কিছু জায়গায় টুডে অর টুমরো যে রিটেন টেস্টের উপরও মার্ক রেখে দিবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি যেটা করতেছে। কিছু মার্ক তো রিটেনের উপর, কিছু মার্ক হচ্ছে তোমার এমসিকিউ এর উপরে। ওকে, তো এবার আসো যে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আমরা একটু জানি, যে কোন কোন বইগুলাতে এগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। তার মধ্যে দেখো এই যে হুমায়ুন আজাদের 2টা বই লিখিত, একটা হচ্ছে লাল নীল দীপাবলি, তিনি এই বইতে এটা সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আরেকটা হচ্ছে কত নদী সরোবর। ওকে, কত নদী সরোবর। এছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে আমি সংক্ষেপে বলি ডিএমএস স্যার, ডিএমএস স্যারের 2টা বই আছে, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, আর একটা হচ্ছে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান। তারপর দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বই আছে, দ্যাট ইজ দি অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ডিরেক্ট পরীক্ষা দিয়ে দিবে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লিখিত বই নিচের কোনটি, অথবা এভাবে কোশ্চেন দিবে দি অরিজিন এন্ড দি ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ বইটা কার লেখা। তো মনে রাখতে হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অ্যাডমিশন টেস্টে খুবই ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা। ওকে।